দেখুন, বহরে যত বাড়ছে আসলের দাবি ততই জোরালো করছে ঋতব্রত তৃণমূল শিবির। আর উল্টো দিকে আরো হীনবল হয়ে কালীঘাট তৃণমূলে ভাঙন আজও অব্যাহত। এদিকে জমির ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার সিদ্ধান্তে বঙ্গের শিল্পাকাশে নতুন সূর্যোদয়ের সম্ভাবনা জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু শুরুতেই আপনাদের দেখাতে চাইবো যে আমরাই আসল তৃণমূল ফের দাবি করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূলই আসল তৃণমূল, আর কেউ নিজেদের তৃণমূল বলে যদি দাবি করে সেটা হবে অবৈধ। আমরা ছাড়া আর কেউ দল পরিচালনা করতে পারবেন না। আমরা চাইলে আমাদের সংখ্যা ৭৫-এর বেশি হতো। একবার শুনুন কি বলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মানে অরূপ রায়ের নেতৃত্বাধীন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অরূপ রায় যার চেয়ারম্যান, এছাড়া অন্য কেউ যদি তৃণমূল কংগ্রেস বলে দাবি করেন সেটা অবৈধ, ইল্লিগাল। এই তৃণমূল কংগ্রেসই হচ্ছে একমাত্র, তাদের কাছেই অধিকার রয়েছে অনলি লফুল এক্সিকিউটিভ বডি। আমি আবার শব্দটা অর্ডার থেকে পড়ছি, অনলি লফুল এক্সিকিউটিভ বডি অথরাইজড to administer the affairs of the All India Trinamool Congress. Through them, from representing themselves as office bearers of the party are also restrained. এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যার চেয়ারপারসন অরূপ রায়, তা বাদ দিয়ে কেউ যদি কোথাও নিজেদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিস বেয়ারার বলে দাবি করেন সেটা অবৈধ, ইল্লিগাল এবং রেস্ট্রেইনড করা যাবে না। একদম ক্যাটেগরিক ইংরাজি শব্দের যে ইমপ্লিকেশন দাঁড়ায়, দে আর রেস্ট্রেইনড। কিসের থেকে রেস্ট্রেন? ফ্রম ইন্টারফিয়ারিং উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দি পার্টি। পার্টি চালাবার ক্ষেত্রে কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে পার্টির, সেটা অবৈধ, করা যাবে না। ডিরেকশন দেয়া যাবে না। ইস্যুইং ডিরেকশন আর অ্যাপয়েন্টমেন্টস ইন দ্য নেম অফ দি পার্টি, পার্টির নামে কোনো ধরনের ডিরেকশন দেয়া যাবে না, কোনো ধরনের অর্ডার ইস্যু করা যাবে না। পার্টির রেকর্ড, পার্টির ব্যাংক অ্যাকাউন্ট, পার্টির ফান্ড, পার্টির সম্পত্তি, এগুলো কিচ্ছু করা যাবে না। দে আর রেস্ট্রেইনড ফ্রম ইন্টারফিয়ারিং উইথ অল দিস। দেখুন, শুরুতে একটা তুলনা আপনাদের সামনে রাখি। বিগত ৫ বছরে ৭৭ জন বিধায়ক নিয়ে বিরোধী বিজেপি বিগত ৫ বছরে শাসক তৃণমূলকে কার্যত নাস্তানাবুদ করে ছেড়েছিল, ব্যতিব্যস্ত করে রেখে দিয়েছিল। তার থেকে বেশি আসন পেয়েছে এবারে তৃণমূল কংগ্রেস বিরোধী আসনে বসে ৮০টা আসন। কিন্তু তারপরেও যেরকম ছন্নছাড়া অবস্থা একেবারে চৌঠা মের পর থেকে দেখা যাচ্ছে, নিঃসন্দেহে শতরূপাদির কাছে এর থেকে ভালো পরিস্থিতি তৈরি হতে পারে না শাসক দল হিসেবে। এরপরে ধরুন রয়েছে যে প্রতীকের অধিকার শেষ পর্যন্ত কে পাবেন, তহবিলের অধিকার শেষ পর্যন্ত কে পাবেন। আমি বলছি এইরকম পরিস্থিতি যদি আগামী অন্তত একটা বছর ধরে চলে, শতরূপাদি কার্যত একটা বিরোধীহীন রাজ্যে, বিরোধী থাকা সত্ত্বেও বিরোধীহীন রাজ্যে বিজেপি শাসন চালাবে। আমি এখনকার কথা বললে, গত ৫ বছরের কথা বলবে, আমি আরেকটু ইতিহাসে তোমাদের ফেরত নিয়ে যাই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যে সদ্য আমরা এই পক্ষ আমরা সেলিব্রেট করলাম, যে ওনার মৃত্যুদিন থেকে ওনার জন্মদিন অবধি, উনি ফার্স্ট মিনিস্টার অফ দ্য ইউনিয়ন ক্যাবিনেট পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ট্রেড ইন্ডাস্ট্রি সাপ্লাইয়ের মিনিস্টার হওয়া সত্ত্বেও নীতিতে মেলেনি বলে উনি কোনো পার্টি ছাড়া, উনি নেহেরু তখন প্রাইম মিনিস্টার, ওনাকে পরিষ্কার বলে দিলেন যে আমার তোমাদের নীতি প্রিন্সিপালের সঙ্গে পছন্দ হচ্ছে না, উনি বেরিয়ে এলেন। উনি বেশ কিছু মাস পার্টি ছাড়া ছিলেন, আদর্শের সঙ্গে উনি কোনো কম্প্রোমাইজ করেননি। ভারতীয় জনসংঘ তৈরি হলো, তারপর তোমরা জানো যে এমার্জেন্সির সময়, এমার্জেন্সির পরে জনতা পার্টি তৈরি হলো। জনতা পার্টির সঙ্গে যখন আমাদের আদর্শে মিল হলো না, আমরা বেরিয়ে এলাম। অটল বিহারী বাজপেয়ী 1980-তে ভারতীয় জনতা পার্টি তৈরি হলো। তারপরেও 16 বছর মসৃণ ছিল না, আমরা জিতিনি, কিন্তু আমরা আইডিওলজির সঙ্গে কম্প্রোমাইজ করিনি। তারপরেও 2004-এর পরেও দুবার ইউপিআই গভর্নমেন্ট, তখনও কিন্তু আমাদের পার্টিতে কোনো ভাঙন নেই। আমরা আইডিওলজি আঁকড়ে ধরে বেঁচে আছি। তোমরাই অনেকবার বলেছো যে আমরা আইডিওলজির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না, আমরা এই রকমই, আমরা এইভাবেই থাকবো। সে আমাদের 2 জন এমপিতে পার্লামেন্টে থাকাকালীন আমাদের নিয়ে হাসাহাসি হয়েছিল, তখনও অটলজি বলেছিলেন আজ তোমরা হাসছো, একদিন আমার পার্টি দেশ চালাবে। তাই হয়েছে। গত 5টা বছর মাননীয় শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশনে থাকাকালীন যেভাবে উনি একদম ঠায় অপোজিশনে দাঁড়িয়েছিলেন, তারও আগে তুমি যাও, শ্রমিক দা একা বসিরহাটে তখন এমএলএ বাই ইলেকশনে দাঁড়ালেন, একা উনি হিলিয়ে দিয়েছিলেন
বিধানসভা, অপোজিশনের থেকে আমরা কিন্তু সরে আসিনি। কি একটা পার্টি! আমরা বহুবার বলতাম যে তৃণমূলের কোনো আদর্শ নেই, দে হ্যাভ অলওয়েজ এনজয়েড বিইং ইন দি অপোজিশন। আজকে তাদের এক্সিস্টেন্সই হচ্ছে কংগ্রেসকে অপোজ করে, তারপরে তাদের বারবারন্ত হলো সিপিএমকে অপোজ করে। সিপিএমকে তাড়িয়ে দিয়েও তাদের নিস্তার, মানে তারা কোথাও কোনো রেস্টুরেন্টে সরকার চালাচ্ছে, তাও বিজেপির বিরোধিতা করে যাচ্ছে। বিজেপির তখন কোনো সেরকম অস্তিত্বই ছিল না পশ্চিমবঙ্গে, মানে আমি লেজিসলেটিভ পলিটিক্সের কথা বলছি। তা সত্ত্বেও তাদের একমাত্র সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা নয় সিপিএম 15 বছর ধরে কি করেছে তাকে দোষ দাও, আর নয় বিজেপি যারা আসেনি তাদের দোষ দাও। এখন তুমি যদি দেখো নিজেরা নিজেদের খেই করে এখন একটা কি তৈরি করলো, 3টে না 4টে তোমাদের ভাষায় কি ধৃত বিস্মৃত, একজনরা জেলে, একজনরা শুধু কালীঘাটে কনফাইন। এখন আবার ঋতব্রত এসে প্রচন্ড জ্ঞান দিচ্ছে যে ওই একমাত্র লিগ্যাল এন্টিটি। এটা তো লোকে বেশ, আমি বলছি শতরূপাদি একেবারে স্পষ্ট ইঙ্গিত করছেন যে একটা দল যারা আদর্শকে আঁকড়ে ধরে থেকেছে একেবারে প্রতিকূল পরিস্থিতির মধ্যে, যারা এখন শাসন ক্ষমতায়, আর একটা দল যাদের মধ্যে আদর্শের লেশ মাত্র নেই এবং তারা ছন্ন ছাড়া। আমি বলছি উল্টো দিক থেকে এই প্রশ্নটা আসবে, সেই আদর্শ নেই যে দলের, যার দিকে ইঙ্গিত করছেন শতরূপাদি, সেই দলের যিনি একটা সময় রাজ্যসভার সাংসদ ছিলেন, ছেড়ে দেওয়ার পরে তাকে দলে পতাকা ধরানো এবং রাজ্যসভার প্রার্থী করা, এটা কোন আদর্শের ভিত্তিতে? আমি অবশ্যই আপনার কাছে উত্তর নেব, কিন্তু তার আগে আমি একবার এখানে মণিশঙ্কর দার কাছে এই কারণে আসবো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট বলছেন যে অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূলই আসল তৃণমূল, অন্য কেউ দাবি করলে সেটা অবৈধ। কিন্তু তার মানে কালীঘাট তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ। দেখুন, আমি কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, আমি এইসব ব্যাপারে আমি মানে কথা বলতেই চাই না। দেখুন, আমার কথা হচ্ছে যে এই যে পিছন দিকে অনেকটা গেল ম্যাডাম, মানে বলছিল, আমি যদি পিছন দিকটাতে যাই, আমরা যারা একদম কলেজ লাইফ থেকে ছাত্র পরিষদ করতাম তখন থেকে যে স্ট্রাগেলটা মমতাদির দেখেছি, সেখান থেকে যে একটা 34 বছরের সিপিএমকে যে তাড়ানো, সেই জায়গাটার থেকে আমরা স্ট্রাগেলটার থেকে আজকে যারা বিজেপি যারা ক্ষমতায় এসছে তারা কিন্তু নিজেদের কোনো ক্রেডিবিলিটি, আইডিওলজি কোনো কিছু সমাজের জন্য করেছে, তার জন্যই কিন্তু মানুষ ভোট দিয়েছে। ব্যাপারটা এরকম জায়গায় দাঁড়ায়নি, দাঁড়িয়েছে কি জন্য না 10 বছরে এটা তীব্র বিরোধিতা করবে না, আমি বলে সমাজের জন্য আমরা করিনি, আমি আমাদের এক একটা পলিসি, আমি বলিনি, তারপর তো আপনি আপনার কথা বলুন, আপনার নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, আপনি কোন দিকে আছেন তাই জানেন না, সেই বিজেপিকে টানতে হচ্ছে, তার কারণ আপনার কোনো জায়গা নেই, কোনো কিছু নেই, আমি কোনো পার্টি করিনি, আমি পার্টি করি না, আপনি বিজেপির থেকে দাঁড়িয়ে মণিশঙ্কর চট্টোপাধ্যায় বলেন আমি কোনো রাজনীতির প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত নই। আপনি ভোটে দাঁড়িয়েছিলেন, আপনি আপনার মতো করে গায়ে লাগতে পারেন, আমি আমার মতো করে আইনজীবী হিসেবে আমি কথা বলছি। আরে ভাই, তো বলবেন তো, গায়ে লাগছে কেন? আশ্চর্য, আপনি কি আমার আপনি বললেন, আপনাকে আমি আচ্ছা মনিকা বলেন, আমি বলছি আপনি যখন স্ট্রাগল করে দেখেছি, মমতা ব্যানার্জি যখন স্ট্রাগল করেছে 34 বছর ধরে একটা স্ট্রাগল করে যেভাবেই মানে একটা বামফ্রন্ট সরকারকে তাড়িয়েছে, সেই জায়গাটার থেকে বিজেপি তাদের নিজস্ব দারুণ একটা ক্রেডিবিলিটি জন্মেছে পশ্চিমবঙ্গে দারুণ কাজ করেছে, তাদের আইডিওলজিটা খুব স্ট্রং, সেই জন্য জিতেছে বলে আমার মনে হয় না। আমার যেটা মনে হয় তৃণমূল কংগ্রেসে অনেক দুর্নীতি হয়েছে, অনেক চুরি হয়েছে, এই যে অ্যালিগেশনগুলো এসছে, মানুষ তাকে বিতশ্রদ্ধ হয়ে আমি বলছি তাকে ভোট দিয়েছি। এরপরে আমরা যেটা দেখবো সাধারণ মানুষের দেখার, যেটা হোক একদম 208টা সিট পেয়ে একদম সংখ্যাগরিষ্ঠতা, আমরা শুধু দেখব বিজেপি এই রাজ্যের জন্য কি করলো। যদি ভালো হয় আমরা প্রশংসায় ভরিয়ে দেব, যদি খারাপ করে আমরা তার ক্রিটিসিজম করব। কিন্তু আমরা দেখছি কি না, এই সরকারটা হওয়ার পরে তৃণমূলটাকে শেষ করাটা কি মূল লক্ষ্য বিজেপির, নাকি পশ্চিমবঙ্গের কিছু উন্নয়ন করাটা মূল লক্ষ্য? আমি বলছি আজকে 2 মাস 2.5 মাস হওয়ার পরেও আজকে তখন টিভিতে কিন্তু তৃণমূলের আলোচনাটা কিন্তু প্রাসঙ্গিক এটা হচ্ছে। আমি বলছি এই প্রাসঙ্গিকতা কি তৃণমূলের কাছে খুব ইতিবাচক একটা আলোচনা? আমি এই কারণে আমি এইখানে একবার দ্রুত শুভময় মৈত্রের কাছে আসবো, তার কারণ এই কালীঘাট তৃণমূলের কার্যত ক্ষয়রোগ দেখা যাচ্ছে। যারা একেবারে পুরনো দিনের প্রথম দিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী, তারা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন এবং এই তালিকাটা প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। নবতম সংযোজন হচ্ছে এখানে রবীন্দ্রনাথ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন তিনি তার শাসনকাল ছিল সেই সময় তিনি একেবারে মন্ত্রী পর্যন্ত ছিলেন, তিনি পর্যন্ত নাম লেখাচ্ছেন ঋতব্রত তৃণমূলে এবং বলছেন যে তৃণমূল কংগ্রেস একটাই। এই রকম বিস্ফোরক মন্তব্য তিনি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে গতকাল আপনারা জানেন যে অনুব্রত মণ্ডল তিনিও নাম লিখেছেন। আজকে কি বলছেন
রবীন্দ্রনাথ ঘোষ রাখবো দর্শকদের সামনে একবার। অভিষেক ব্যানার্জিকে না ছাড়া যদি ছেড়ে দেন মমতা ব্যানার্জি, তাহলে কি মমতা ব্যানার্জি আবার আগের জায়গায় ফিরতে পারে? এখন যা সারা রাজ্যের মানুষের যা মতামত, অভিষেককে কিছুদিনের জন্য তাকে আলাদা করে দেওয়া উচিত, সাইড করে দেওয়া উচিত, রাজনীতির অঙ্গন থেকে সেকে সরিয়ে রাখা উচিত। এবং আমার যেটা মনে হয়, অভিষেককে যদি রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতে পারে দিদি, তাহলে আবার সব নেতারাই দিদির পাশে দাঁড়াবে। এটা আমার বিশ্বাস, সবার সাথে কথা বলে যা বুঝেছি এটা তো ঠিকই। অভিষেক ব্যানার্জি ওর খামখেয়ালের জন্য এবং ভুল সিদ্ধান্তগুলোর জন্য আজকে দলের এই যে বিপর্যয়, এটা অস্বীকার করার উপায় নেই। প্রায় 80 জন স্ট্যান্ডিং এমএলএ মন্ত্রীকে তিনি বাদ দিয়ে দিয়েছেন এবারের নির্বাচনে। এটা বিরাট একটা প্রভাব পড়েছে। সিনিয়র লিডারদের বাদ দিয়ে দিয়েছেন, সাংগঠনিক দায়িত্ব থেকে বাদ দিয়ে দিয়েছেন, যাদের কোনো অভিজ্ঞতা নেই। কারণটা শুভময়দা কি বলে মনে হচ্ছে? আপনি দেখুন, যারা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো দিনের সঙ্গী, যখন তৃণমূল কংগ্রেস বিরোধী ছিল তখন সেই সময়কার সঙ্গীরা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন এবং একযোগে কার্যত কাঠগড়ায় তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কি কারণ বলে মনে হয় তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থায় এতটুকু টোল পড়ছে না? কার্যত কি গান্ধারীর অবস্থান নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে? কারণ কি বলে মনে হচ্ছে? দেখুন, একেবারেই আমি শতরূপাদির সঙ্গে সম্পূর্ণ একমত হব এবং আগেই বলে নিই, তার মানেই যে বিজেপিতে কোনো সুবিধা চাইছি এমনটা নয়। বিজেপির মতাদর্শগত জায়গা থেকে শতরূপাদি যেটা বলেছেন, একটা মতাদর্শ ভিত্তিক দল, হিন্দু রাষ্ট্রবাদী দল, সেই মতাদর্শে তারা চলেন। সেটা ভালো কি খারাপ, এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা কেন্দ্র এবং রাজ্য দুই জায়গাতেই ক্ষমতায় আছেন। তাদের মতাদর্শ এবং কর্মপ্রণালী নিয়ে আমরা প্রতি মুহূর্তে সমালোচনা করারই চেষ্টা করব। কিন্তু তৃণমূল ভাঙলো কেন? কারণ তৃণমূলের কোনো মতাদর্শ নেই। যে উদাহরণ শতরূপাদি দিয়েছেন, এত বছর ধরে যে বিজেপি দল চলছে তার থেকে কতজন ভেঙে বেরিয়েছে? খুব একটা ভেঙে বেরোনোর বিষয় নেই। উল্টো দিকে প্রতিযুক্তি হবে যে বিজেপি তার মতাদর্শের সঙ্গে কম্প্রোমাইজ করে আত্মীকরণ করেছে অন্যান্য রাজনৈতিক দলের মানুষদের, যেখানে সিপিআইএম থেকে, যেখানে কংগ্রেস থেকে, যেখানে তৃণমূল কংগ্রেস থেকে বারবার করে মানুষ তাদের দলে গেছেন। তারা বলবেন যে তারা নতুন মতাদর্শের শরিক হয়েছেন, এটা তাদের বিজেপির যুক্তি হবে, কিন্তু সেটা কতটা সত্যি হয়েছে সেটা ভাবতে হবে। তৃণমূল কংগ্রেসের যেহেতু কোনো রকম মতাদর্শ নেই, তাই তাদের যুক্তি খুঁজে বার করতে হয়। আজকে দল ভাঙার যে যুক্তি হিসেবে আজকে রবীন্দ্রনাথবাবু একটা নতুন যুক্তি বার করেছেন, সেটা হচ্ছে দায়িত্বটা পুরোপুরি অভিষেক বাবুর ঘাড়ে দিয়েছেন। এরকম প্রতিদিন ওনারা একটি বা অন্য স্কেপগোট খুঁজে বার করবেন। এবং এই যে ঋতব্রত বাবু যে ধরনের রাজনৈতিক একটা নেতৃত্ব দিচ্ছেন, সেখানে তো কোনো মতাদর্শের প্রশ্ন নেই। কারণ একেবারে সিপিআইএম থেকে তৃণমূল কংগ্রেস ঘুরে তিনি আজকে যে নতুন রাজনৈতিক দলটি করছেন, যেটি আসল তৃণমূল তিনি যদি বলেন সেটা বলতেই পারেন। আমাদের দেশের যা নিয়ম কানুন আছে, সম্ভবত একটা 68 সালের কিছু আইন আছে যাতে বেশি সংখ্যক জনপ্রতিনিধি নিয়ে গেলে তিনি সেই দলটাই তার বলে প্রতিপন্ন হবে। কিন্তু মূল যে জায়গাটা বারবার করে যেটা আসবে সেটা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেসের বড় অংশটি বারবার করে আমাদের বাইরের থেকে দেখে মনে হচ্ছে যে বিজেপির সঙ্গে এদের একটি আপোষ আছে এবং এরা সত্যিকারের বিরোধী হিসেবে কাজ করবেন না। এবং আগেও আমরা বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল, তাদেরও মূল কাজ ছিল বিজেপির যে মতাদর্শের রাজনীতি, অর্থাৎ খুব স্বাভাবিকভাবে দেশ থেকে বামপন্থী রাজনীতিকে শূন্য করে দেয়া, যেটা তারা সফল হয়েছেন পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরায়। কেরালাতেও বামপন্থীদের ফল খারাপ হচ্ছে। একটা মতাদর্শগত দল, তারা একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে বামপন্থীদের হারাচ্ছেন, এটাই স্বাভাবিক। এবং সেখানে তৃণমূল কংগ্রেসকে তারা ব্যবহার করেছেন একটা লম্বা সময় ধরে। এই ধরনের যুক্তি নিয়েও আলোচনা হতে পারে। তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে কোনো যুক্তির জায়গা নেই। একেবারে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের মাধ্যমে রাজনৈতিক দল চলেছে। বিজেপিকে বরং সাবধান থাকতে হবে। দীর্ঘ সময় ধরে অন্যান্য রাজনৈতিক দল থেকে যারা আপনাদের দলে গেছেন, শতরূপাদিদের মতন যারা পুরনো দিন থেকে এই বিজেপিটাকে ধরে রেখেছেন, যারা 2 আসনের কেন্দ্রের বিজেপির কথা মাথায় রেখেছেন 80 সালে, যারা পশ্চিমবঙ্গে 90-এর দশক থেকে একটা দীর্ঘ রাজনৈতিক লড়াই করেছেন। সবসময় তো আসন দিয়ে লড়াই হয় না। আজকেও সিপিএম প্রাসঙ্গিক, তাদের আসন নেই। বিজেপিরও তো আসন কম ছিল, কিন্তু মানুষ জানতেন কারা বিজেপির সত্যিকারের কর্মী। সুতরাং যদি একটা
নতুন দিনের স্বপ্ন আসে, একটু পরে শিল্পের কথা আলোচনা হবে, সেখানে বিজেপির মতাদর্শগত রাজনীতি, তাতে আমার ব্যক্তিগত বা কারুর ব্যক্তিগত বিরোধিতা থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও তারা যেন এই তৃণমূলকে খুব একটা জায়গা না দেন তাদের দলে, এটা কিন্তু বারবার একেবারে মতাদর্শের কথা বারবার শুভময় মৈত্র বলছেন। এবার ধরুন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরছেন, সেখানে কি মতাদর্শ প্রাসঙ্গিক নাকি অন্য কোনো কারণ রয়েছে? যেমন যে সম্ভাবনার কথাটা জোরালো হচ্ছে সেটা হচ্ছে এরকম শিবির বদল করতে পারেন কি নির্মল ঘোষও, কালীঘাট তৃণমূল ছেড়ে কি ঋতব্রত তৃণমূলের হাত ধরতে পারেন, সেক্ষেত্রে মতাদর্শ ফ্যাক্টর নাকি যে অভিযোগগুলো তার বিরুদ্ধে উঠছে সেখান থেকে ইমিউনিটি পাওয়াটা উদ্দেশ্য? লটারি প্রতারণায় নাম জড়িয়েছে, তারপর ধরপাকড় শুরু হতেই গতকাল হঠাৎ দেখা গেল নির্মল ঘোষকে তড়িঘড়ি তপসিয়ায় যে বৈঠক চলছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের, সেখানে হাজির হয়ে গেলেন নির্মল ঘোষ। বৈঠক চলাকালীন সেখানে হাজির শুধু হলেন না, এমনকি এইটা পর্যন্ত দাবি করছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন কোনো কথা হয়নি, কোনো আহ্বান তাকে জানানো হয়নি, কিন্তু গেলেন কেন হঠাৎ করে তা নিয়ে নিঃসন্দেহে জল্পনা, চর্চা, কৌতূহল তৈরি হয়েছে। দেখাবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলছে। কেউ যদি এসে দাবি করেন, আমার শুধু ওনাকে বলার যে আপনাকে কে ডেকেছে প্রমাণ দিতে হবে না, নাম বলুন, আর কোন ফোন থেকে ফোন গেছে আপনার কাছে সেটা বলে দিন, বা যে মেসেজ আপনি পেয়েছেন যার ভিত্তিতে এসেছেন সেটা বলে দিন, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমার শুধু বলার যে দেখুন, আমরা তো একটা পরিকল্পনা নিয়ে চলছি। এই যে এমএলএ 80 জনের মধ্যে যদি চাইতাম আমরা, সংখ্যাটা এখনই হচ্ছে 75+ থাকতো, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের কিছু রিজার্ভেশন আছে, চাইলেও নেব না। তো স্বাভাবিকভাবে নির্মল ঘোষের ক্ষেত্রে রিজার্ভেশন আছে। নির্মল ঘোষ আমাদের স্কিম অফ থিংসের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই, সেই জন্যেই কাল মনে হয়েছিল ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া দরকার। দেখুন, এই নির্মল ঘোষের বিরুদ্ধে ভয়ঙ্করতম অভিযোগটা তুলেছিলেন অভয়ার মা, এবং তার অভিযোগটা ছিল যে একেবারে তথ্য প্রমাণ লোপাট করার জন্য অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করে দেওয়ার পেছনে মূল মাথা হচ্ছেন এই নির্মল ঘোষ। তার গ্রেফতারির দাবি থেকে এতটুকু সরবেন না আজও, স্পষ্ট জানিয়ে দিচ্ছেন রত্না দেবনাথ। কি বলছেন দেখাবো, এবং দেখাবো অর্জুন সিং কি বলছেন পরপর। পুলিশ বলছিল আমরা ওনাকে খুঁজে পাচ্ছি না, তো ওনাকে দেখে কালকে আমি পুলিশকে ফোন করেছিলাম, আপনারা খুঁজে পাচ্ছেন না, তা সে গিয়ে দলে যোগদান করছে। সবই পুলিশ জানে, পুলিশ কিছু করছে না, ধরছেও না, কিছু করছেও না। জানি না কি কারণ, পার পাবে না, আমি ছেড়ে দেব না কাউকে। আমার মেয়েকে যারা খুন করেছে তাদের সবারই সাজা হবে। দেখলেন তো একটা দল, সব থেকে বড় দল কীভাবে ছিন্নভিন্ন হয়ে গেল। এটা আমার অভিশাপ। খুন হয়েছিল যখন, তার ডেড বডিকে পাচার করার মানে জোর করে পুড়িয়ে দেওয়ার একটা নায়ক ছিলেন উনি। উনাকে জেলে যেতে হবে, উনি যা শিবিরে যান, যেখানে যান, উনি জেলে যাবেন। দেখুন, এই প্রশ্নটা রীতিমতন চর্চা শুরু হয়েছে, যেটা নিয়ে সেইটা নিয়ে আমি শীর্ষেন্দু সিনহা রায় আইনজীবীর কাছে আসবো, সেটা শিবির বদল করলে কালীঘাট তৃণমূলের হাত ছেড়ে যদি ঋতব্রত তৃণমূলের হাত ধরা যায়, তাহলে কি অভিযোগ থেকে ইমিউনিটি পাওয়া যায়? অর্থাৎ এই ঋতব্রত তৃণমূল কি তাহলে কোথাও কোনো এই অভিযুক্তদের আশ্রয়স্থল হয়ে যাচ্ছে, ওয়াশিং মেশিন হয়ে যাচ্ছে? শীর্ষেন্দু সিনহা রায় একদমই নয়, কারণ ইলেকশন কমিশন যতক্ষণ না বলছেন একটা রাজনৈতিক দলের দুটো গোষ্ঠী যদি হয়ে যায়, তাহলে 1968-র 15 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তাহলে বলতে হবে যে সংখ্যাগরিষ্ঠতা যার জায়গায়, এখনো পর্যন্ত তো ইলেকশন কমিশন বলে দেয়নি। দুজনের কাছ থেকে তো চেয়েছেন, তিনটে দিক দেখা হয়, গঠনতন্ত্র বা সংবিধান এবং আইনসভার দিকে, যে লোকসভা এবং রাজ্যসভায় কাদের দল বেশি সেই জায়গার থেকে, এবং জনপ্রতিনিধি যারা তাদের কে বেশি আছে সেই অনুযায়ী হবে, তার তহবিল হবে, প্রতীক তাদের কাছে থাকবে, নাহলে ইলেকশন কমিশন সিজ করে নেবে। আর কোনটা আসল কোনটা নকল, কোনটা শুধুই জবরদখল, সেটা তো যারা কর্মী, যারা এতদিন ধরে খাটলো, যারা রোদ জল ধর সেই জায়গার থেকে রাস্তায় হাঁটলো, তারাই বুঝতে পারছেন না। আগে কথা ছিল যে একটাই পোস্ট, ল্যাম্পপোস্ট সবাই, তা সেই জায়গাতে পোস্ট একটা, ল্যাম্পপোস্টের জায়গায় কে তার, কে বাল্ব, কে সুইচ, কিছুই বুঝতে পারছেন না। সব ঘোষ তো চোর। আজকে রবীন্দ্রনাথ ঘোষের কথা বলছেন, শুধুমাত্র নির্মল ঘোষের কথা বলছেন। কেষ্টকে কেন নেওয়া হলো, কি করতে নেওয়া হলো? আজকে 2013 সালের সাগর ঘোষ হত্যা মামলায় মনে নেই, পুলিশের মাথায় বোম মারুন, এই কেষ্টমণ্ডল বলেছিলেন সেই মামলা আমরা করেছি, মনে নেই?
আর এই রবীন্দ্রনাথ ঘোষ উনি তো খারাপ কথা ছাড়া বলতেই আমি পারেন বলছি, না। এখানেই তো প্রশ্ন যে একেবারে কেষ্টমণ্ডল, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে নির্মল ঘোষ, এদের শিবির বদলের পেছনে শুধুই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনাস্থা, নাকি তাদের বিরুদ্ধে একটা অভিযোগ থেকে ইমিউনিটি পেতে চাইছেন তারা? আমি এক ছোট্ট বিরতিতে যাব, বিরতিতে যেতে যেতে অনুব্রত মণ্ডল তার এই শিবির বদল নিয়ে কি বলছেন দেখুন। তৃণমূলে আছি, আমি মমতা ব্যানার্জিকে ব্যক্তিগত শ্রদ্ধা করি, এখনও করবো, আগেও করেছি। যখন মমতা ব্যানার্জি কংগ্রেস করতাম, আমি কংগ্রেস করতাম, তখনও মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা করতাম। আমি তৃণমূলে আছি। ঋতব্রত অনেকবারই আমাকে ফোন করেছে, একবার নয়। তো আমাদের আইএনটিসি প্রেসিডেন্ট ছিল রাজ্যের, তো অরূপ রায় তো সভাপতি হয়েছে, চিরস্থায়ী কেউ থাকতে পারে না, চেঞ্জ হয়তো, চেঞ্জ হয়েছে, অসুবিধা কী আছে? বক্সিদা বয়স হয়ে গেছে, বক্সিদা ছিল আগে, আমাকে বাদ দিয়ে দিয়েছিল যে খুব, এরা বুঝতে পেরেছে সংগঠনের ক্ষতি হবে, খারাপ, তার জন্য নিয়ে এসছে। বীরভূম তো আমরা সবাই এক জায়গায় আছি না, চাঁদু আমার সঙ্গে আছে, সবাই আমরা তো ওইভাবে দেখি না বীরভূমটাকে। চাঁদু আছে, সুইত্য আছে, বিকাশদা আছে, আশিসদা আছে, রানা আছে, সবাই আমরা একসঙ্গে আছি। আমাদের 21টা ব্লক প্রেসিডেন্টও আছে, দু একজনা জেলেও আছে, কর্মীরাও আছে। হ্যাঁ, অনেক আগে বুঝতে পেরেছিলাম। আমি তো শতাব্দীকে বলেছিলাম 100 সিট পেরোবে না, 100 হবে না, শতাব্দীকে বলেছিলাম। হ্যাঁ, ভোটের পর, হারার পর 4-5 বার ফোন করেছিলেন, আমার কথা বলেছি। আইপ্যাক সম্পূর্ণ দায়ী, আইপ্যাক হয়ে গেছে ফেক পেক, ওই তো শেষ করলো। পঞ্চায়েতে টাকা গেল, মিউনিসিপ্যালিটিতে টাকা গেল, বিধানসভায় টাকা গেল। আইপ্যাকে নিয়ে তো মাথা খামাবার কি? একটা ইউপির ছেলে, সে কী জানবে মোরারয়ের সম্বন্ধে? একটা রাজস্থানের ছেলে কী জানবে নানুল্লাহপুরের ব্যাপারে? দেখুন, একটা দিক হচ্ছে যে যারা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো দিনের সঙ্গী, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন, সঙ্গ ছাড়ছেন এবং তারা দায়ী করছেন সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে শিবির বদল করার ফলে সত্যিই কি তারা অভিযুক্তদের, যারা অভিযুক্ত তাদের আশ্রয়স্থল হয়ে যাচ্ছে ঋতব্রত তৃণমূল শিবির? তারা কি সত্যি তাদের অভিযোগের থেকে ইমিউনিটি পাচ্ছেন? শতরূপাধি, না, ওখানে কি হচ্ছে সেটা আমি বলতে পারবো না, কে কোথায় ইমিউনিটি পাচ্ছে, ঋতব্রত কি হিসেবে নিজেকে লিগ্যাল বলছে, সেটা আমি আই এম নট ইন্টারেস্টেড ইন দ্যাট। কিন্তু আমার যেটা শুভময় দাকে অসংখ্য ধন্যবাদ দেওয়ার উচিত বা দিচ্ছিও আমি, যে শুভময় দা আমার কথা মেনে নিল। মানে অফকোর্স আইডিওলজিক্যাল প্রচুর ডিফারেন্স আছে, এবং শুভময় দার কথা যতবারই আমি শুনি, অত্যন্ত সুন্দর ভয়েস শোনা, কিন্তু তা সত্ত্বেও ওই ভয়েসের মধ্যে আমি একটা কোথাও ক্ষোভ, একটা দুঃখ, একটা ডেসপারেশন দেখি যে সিপিএম ঠিক পারফর্ম করতে পারছে না, একটা হেল্পলেসনেস আমি শুভময় দার মধ্যে লক্ষ্য করি। কিন্তু যেটা বলবার সেটা দেখো, যতবার আমাদের, আমি এই যে এত লম্বা ইতিহাস আমাদের বললাম, যে একদম 1951 থেকে আজকে অবধি অসংখ্যবার দল থেকে লোক বেরিয়েছে, বা হ্যাঁ, যেটা শুভময় দা বললেন, আমাদের অন্য লোককে নিতে হয়েছে, বিভিন্ন রকম কম্প্রোমাইজ আমাদের করতে হয়েছে, কিন্তু আমাদের আইডিওলজি ঠায় দাঁড়িয়ে আছে। এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে একবার নয়, দুবার নয়, অসংখ্যবার বলেছে যে আইনের পথে আমি শতরূপাধির সমস্ত উত্তরটা বুঝলাম, কিন্তু মূল প্রশ্নের উত্তর আমি এখনো পর্যন্ত পেলাম না। কিন্তু আমি যেহেতু ইতিহাসের প্রসঙ্গ, শতরূপাধি বলছিলেন, এই ইতিহাস দেখুন, ভারতের শিল্পের ইতিহাসের ক্ষেত্রে একটা সময় পশ্চিমবঙ্গের উজ্জ্বল উপস্থিতি ছিল, যেটা আস্তে আস্তে ক্রমশ সেটা অনুজ্জ্বল হয়ে গেছে। যে বিনিয়োগের ক্ষেত্রে একটা উজ্জ্বল সম্ভাবনার কথা খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শিল্পমন্ত্রীর কথায় কিভাবে ধরা পড়েছে। গতকাল আপনারা জানেন যে লাক্সকোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস হয়েছে, যে শিলান্যাস করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং সেখানে গিয়ে স্পষ্ট এই বার্তা তিনি দিয়েছেন যে শিল্পের ক্ষেত্রে একটা নতুন ল্যান্ড পলিসি তারা আনতে চলেছেন। সিঙ্গুরে টাটা ফিরবে, ফের আজকে কথা বলেছেন রাজ্যের শিল্পমন্ত্রী। আজকে বলেছেন, তিনি বলছেন আমরা এমন কিছু করব না যাতে কৃষকদের কাঁদতে হয়, এমন কিছু করব না যাতে রাজ্য থেকে শিল্প চলে যায়। সিঙ্গুর রাজ্যের অনেক মানুষের চোখ খুলে দিয়েছে। জনপ্রিয়তা পেতে একটা রাজনৈতিক দল আন্দোলন করেছিল, তারপর গত 15 বছরে আর কিছুই তো হয়নি। সিঙ্গুরের শিল্প হলো না, রাজ্যের অন্য কোথাও হলো না। কি বলছেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, একবার দেখুন। তাপস দা, একটা জিনিস জানতে চাইবো, আগামীকাল বৈঠকে বসতে যাচ্ছে মন্ত্রী গোষ্ঠী, যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি কি হবে সেই নিয়ে, কি রকম হতে পারে, কোন দিকে মূলত আপনারা নজর দিন? সেটা মিটিংয়ে বসতে হবে, দেখতে হবে, শুনতে হবে। কালকে মন্ত্রী গোষ্ঠীর
খুব জরুরি সভা আছে, প্রথম মন্ত্রীগোষ্ঠী হওয়ার পর প্রথম সভা। তো সুতরাং কোনো কিছুই তো ছিল না, এখন সেইগুলো তো করতে হবে। আজকের দিনে পশ্চিমবাংলার মানুষ তারা ঠকে শিখেছেন যে শিল্পের প্রয়োজনীয়তা। সিঙ্গুরের ক্ষেত্রে সিঙ্গুর সিঙ্গুর অনেক মানুষের, কোটি কোটি মানুষের চোখ খুলে দিয়েছে। তাহলে হচ্ছে যে মানে এদের কথা মাথায় রেখে সিঙ্গুর নন্দীগ্রামের পুনরাবৃত্তি আর হবে না, হওয়া উচিত নয়। কেন হবেই বা? তার থেকে বড় কথা যে ক্ষমতায় যাওয়ার জন্যে, সাময়িক পপুলার হওয়ার জন্যে এই সমস্ত করেছিল কোনো একটি বিশেষ রাজনৈতিক দল বা তাদের সরকার। কিন্তু 15 বছরে তো না কৃষি না শিল্প কোনোটাই তো আর করলো না, সিঙ্গুরে না অন্যত্র। লাস্ট একটাই প্রশ্ন, স্পেশাল ইকোনমিক জোন বা ইন্ডাস্ট্রিয়াল কোনো ইনসেনটিভ কিছু আপনাদের ভাবনা? ইনসেনটিভ দিতে হবে। অন্য সমস্ত রাজ্য, নেবারিং স্টেটস তারা ইনসেনটিভ দিচ্ছে এবং খুব, তো সেগুলো সব আমরা জানি, সেগুলো নিয়েও তো আলোচনা করতে হবে। এসইজেড তো কি অবস্থায় রয়েছে, যেগুলো ছিল ফলতা, এবং তারপরে সেটা দেখতে হবে স্পেশাল ইকোনমিক জোন সেগুলো কি অবস্থায় রয়েছে। কারণ ফলতার এসইজেড তো ডায়মন্ড হারবার মডেলে, জাহাঙ্গীর মডেলে কি হয়ে রয়েছে সেটাও তো দেখতে হবে। প্রচুর ইনভেস্টমেন্ট আসছে, আরো আসবে, আপনি বলছেন আরো দুটো বড় বড় প্রজেক্ট আসছে। না, আমি বলছি যে এনথুজিয়াজম এবং যে তোমার মানে উদ্যোগপতিরা তা যেভাবে তারা এখানে আসতে চাচ্ছেন সেটা আমাদের জন্য খুবই আনন্দের। এবং এটা যদি আমাদের তরফ থেকে যা যা করা যায়, তাহলে পশ্চিমবাংলা আবার কিন্তু শিল্পের ক্ষেত্রে ঘুরে দাঁড়াবে। টাটাকে ফেরানোর চেষ্টা আমরা করব। দেখুন, গতকাল মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা কিছুক্ষণের মধ্যেই দর্শকদের সামনে আমরা রাখবো, কিন্তু আমি এখানে শুভময় মৈত্রর কাছে আসতে চাইবো। কয়েকটা বিষয় কি সত্যি অত্যন্ত আশাব্যঞ্জক বলে মনে হয় শুভময়দা? তার কারণ এক হচ্ছে যে জমি নীতি, ল্যান্ড পলিসির ক্ষেত্রে বড়সড় একটা বদল আনতে চলেছে রাজ্য সরকার। আগামীকাল মন্ত্রীগোষ্ঠীর বৈঠক রয়েছে, সেই নিয়ে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে ল্যান্ড সিলিং তুলে দেওয়া হচ্ছে, বড় শিল্পের ক্ষেত্রে 1 লক্ষে জমি পাওয়া, এটা তো একটা সবসময় শিল্পায়নের ক্ষেত্রে, বড় ভারী শিল্পের ক্ষেত্রে একটা অন্তরায়। আমি বলছি সেই অন্তরায় কি কাটানো যাবে? এই রাজ্যের নাগরিক হিসেবে কতটা আশা আপনাকে জাগাচ্ছে? দেখুন, আশা রাখছি, তার কারণ 22শে জুন স্বপনবাবু যখন বাজেট পেশ করেন সেখানে বলছেন উনি যে মূল উদ্দেশ্য হবে শিল্প উৎপাদন, ক্ষুদ্র মাঝারি শিল্প পরিকাঠামো এবং কর্মসংস্থানকে অর্থনৈতিক পুনর্গঠনের যে মূল হাতিয়ার সেটা তুলে ধরা। কিন্তু একই সঙ্গে আবার শোনাচ্ছেন খুব স্বাভাবিক রাজনৈতিক কারণে যে এই পরিবর্তন প্রায় 5 দশকের ক্রমাগত অবক্ষয়ের পরে পশ্চিমবঙ্গের জনগণের নিজেদের প্রাসঙ্গিকতা পুনরুদ্ধার করার দৃঢ় সংকল্পের পরিচয় বললেন। এবার মুশকিলটা হচ্ছে পুঁজি কিন্তু মতাদর্শ ভিত্তিক নয়। অর্থাৎ পুঁজি সিপিএম ক্ষমতায় থাকলেও আসতে পারে, বিজেপি থাকলেও আসতে পারে, তৃণমূল থাকলেও আসতে পারে, চীনেও যেতে পারে, অনেক জায়গায় দেখা গেছে। অর্থাৎ বামপন্থী বা দক্ষিণপন্থীর সঙ্গে পুঁজির সম্পর্ক নেই। পুঁজির কি থাকে? পুঁজির থাকে স্মৃতি। সেই স্মৃতিতে পুঁজি দেখতে পাবে যে পশ্চিমবঙ্গে যখন বুদ্ধবাবু শিল্প তৈরি করার চেষ্টা করছিলেন, আমার গলার স্বরে শতরূপাদি সেই আফসোসের কথা নিশ্চয়ই আবার খুঁজে পাচ্ছেন, ঠিক সেই সময় বিজেপি থেকে, তৃণমূল থেকে আজকে যারা এখানকার বিজেপি নেতা, যারা বিজেপিতে ছিলেন অথবা তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, এই মানুষগুলো সিঙ্গুর নন্দীগ্রামের শিল্প আটকেছেন। তাহলে পুঁজি যখন তার স্মৃতিটা ব্যবহার করবে, পুঁজি জিজ্ঞেস করবে যে আচ্ছা আপনারা কি মত বদলেছেন? আচ্ছা যদি আপনারা মত বদলে থাকেন তাহলে মানুষ হিসেবে আপনাদের মত কেন বদলালো? এবং দ্বিতীয়, রাজনৈতিক দল হিসেবে আপনাদের মত কেন বদলালো? ফলে বিজেপি এবং তৃণমূলের যারা আজকে পশ্চিমবঙ্গে নতুন শিল্প সম্ভাবনা দেখাচ্ছেন তাদের কিন্তু এই প্রশ্নটা পুঁজির কাছে পেশ করতে হবে। পশ্চিমবঙ্গের মানুষগুলো বদলে যায়নি, রাজনৈতিক নেতারা বদলে যায়নি, পশ্চিমবঙ্গের মানুষের যে চরিত্র বদলে যায়নি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে পুঁজির যেটা প্রয়োজন তা হচ্ছে আস্থা। এই সরকারকে আস্থা ফেরাতে হবে এবং সবশেষে এই বক্তব্য থাকবেই যে পুঁজিবাদী একটা ব্যবস্থায় প্রচুর, আমাদের ভারতবর্ষে মিশ্র অর্থনীতি, পুরোটা পুঁজিবাদী নয়, সেখানে যখন শিল্প আমাদের রাজ্যে আসবে
সেই সময় শ্রমিক স্বার্থও রক্ষা করতে হবে। আরএসএস এর তো বিএমএস আছেনই, তারা সেই দিকটা দেখবেন। ফলে আগামী দিনে একটা শিল্প এলে আমরা অত্যন্ত খুশি হব, আমরা আশা রাখছি। নিঃসন্দেহে সেখানে শাসক দল হিসেবে, রাজ্য সরকার হিসেবে একটা বড় দায়িত্ব তো রয়েছে, বিশেষ করে সেই আশার কথা যখন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে আসে। আর রাজ্যের শিল্পের কথা হবে আর সিঙ্গুর নন্দীগ্রামের প্রসঙ্গ উঠবে না তা কি হয়? গতকাল সেই প্রসঙ্গ মুখ্যমন্ত্রীর মুখে ফিরে ফিরে এসেছে। দেখুন, যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ডওভার করব। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেব। পশ্চিমবঙ্গে শিল্পের জন্য জমি সমস্যা দীর্ঘদিনের। অভিযোগ, 1 লক্ষে বেশি জমি না মেলায় অনেক শিল্পকে মুখ ঘোরাতে হয়েছে রাজ্য থেকে। এই অবস্থায় প্রথমবার ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে বিজেপি সরকার। শনিবার ডানকুনিতে হুঁশিয়ারি সংস্থার নতুন ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে গিয়ে রাজ্যের জমি নীতি নিয়ে প্রথমবার অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, বদলে দেওয়া হবে শিল্পের জন্য নেওয়া জমির ঊর্ধ্বসীমা নীতি। শিল্পের জন্য প্রয়োজনীয় জমি এবার থেকে সংস্থাগুলিকে কিনে দেবে রাজ্য সরকারই। 2013 সালের ল্যান্ড পারচেজ পলিসি অ্যাকসেপ্ট করেছি। আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক, যে পলিসি দিয়ে আমরা বিএসএফ কে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেলকে জমি কিনে দিচ্ছি, এনএইচ কে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। একইভাবে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। বাম আমলের শেষের দিকে রাজ্যে শিল্পের খরা কাটাতে উদ্যোগী হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে জমি অধিগ্রহণ ইস্যুতে শেষ পর্যন্ত শিল্পের মুখ দেখেনি সিঙ্গুর। শিল্প বান্ধব জমি নীতি না থাকাটা যে কতটা মারাত্মক হতে পারে তা সেই সময় চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল সিঙ্গুর থেকে নন্দীগ্রামের আন্দোলন। প্রথমত হচ্ছে দালাল রাজ বা মধ্যস্বত্বভোগীদের অপসারণ হচ্ছে। কৃষকরা তাদের একটা ন্যায্য দামে জমি সরকারকে দেবে এবং উন্নয়ন হবে। ফলে গ্রামীণ উন্নয়ন এবং শহরের উন্নয়ন শিল্পায়নের সঙ্গে সংযুক্ত থাকবে এটা। এবং পঞ্চায়েত তারা 100 কোটির যদি বেশি বিনিয়োগ কেউ করতে চায় তাহলে পঞ্চায়েত বা পৌরসভা সেখানে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবে না। এবং আর দ্বিতীয়বার যাতে সিঙ্গুর নন্দীগ্রামের অজুহাত তৈরি না হয় সেটাও সরকার দেখবার চেষ্টা করবে। পরবর্তীকালে সেসব আন্দোলনই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পথ সুগম করে দিয়েছিল বলে মনে করেন অনেকে। তবে সেসব এখন অতীত। শিল্পনীতি ঠিক করতে সোমবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে বসতে চলেছে রাজ্যের নতুন মন্ত্রিসভা। তার আগে আগামী দিনে তার সরকারের লক্ষ্য কি হবে তা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। লাস্ট গভর্নমেন্ট তো কিছু দিয়ে যায়নি আমাকে, সেই অর্থে বলতে গেলে আমি স্টার্ট আপ, না ল্যান্ড পলিসি, না ল্যান্ড ব্যাংক, না ইন্ডাস্ট্রিয়াল পলিসি। জমিনীতি ছিল না, জমিনীতি হচ্ছে, ড্রাফট হয়ে গেছে। এবার সমস্ত কতগুলো তো ধাপ আছে, সেই ধাপ পেরোতে হবে, তো তবেই জমিনীতি ঘোষণা করা যায়। এই নিয়ে আবার কটাক্ষের সুর শোনা গেছে বিরোধীদের গলায়। পশ্চিমবঙ্গকে এগোনোর জন্য যা যা প্রয়োজন সরকারের করা উচিত বলে আমরা মনে করছি। কিন্তু তৃণমূলের আমলে আমরা দেখতাম কাটমানি, এই সরকারেও আমরা কাকে ভরসা করব? তৃণমূলের লোকজনই বসে আছে। তাই আমরা চাই স্বচ্ছ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, যেখানে মানুষের ডেভেলপমেন্ট হবে, যুবকরা কর্মসংস্থান পাবে, এটাই দেখতে হবে। এবং র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রয়োজন। রাজ্যে বিনিয়োগ টানতে যেসব সংস্থা 100 কোটি টাকার বেশি বিনিয়োগ করবে তাদের বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবেন, কোন পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে পারমিশন নিতে হবে না। যত গন্ডগোল ওইখানে, যত দাদাগিরি ওইখানে, যত হ্যারাসমেন্ট ওইখানে। যারা 100 কোটি টাকার বেশি ইনভেস্ট করবেন তাদের সেন্ট্রালি সিঙ্গেল উইন্ডো সিস্টেমে WBITDC, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট আপনাদের এনওসি লাইসেন্স দেবে, আপনারা এখানে ইনভেস্ট করুন। আগামী দিনে কি সত্যি রাজ্যে শিল্পের জোয়ার আসবে? বদলাবে শিল্পোন্নয়নের ছবিটা? অর্ণব মুখোপাধ্যায়, সৌমিত্র রায়, অরিত্রিক ভট্টাচার্য, ABP আনন্দ।
দেখুন, আমার মনে পড়ে যাচ্ছে যে রতন টাটা যখন তার ন্যানো গাড়ির কারখানা সিঙ্গুর থেকে সরানোর কথা ঘোষণা করছেন, তখন তিনি বলেছিলেন যে আমি বলেছিলাম যে মাথায় বন্দুক ঠেকালেও আমি সিঙ্গুর ছাড়বো না, কিন্তু উনি মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছিলেন, উনি তো ট্রিগারটা টিপে দিয়েছেন। এবং তারপরে বারবার নন্দীগ্রাম এবং সিঙ্গুর কিভাবে শিল্পের বদ্ধভূমিতে পরিণত হয়েছে খুব কাছ থেকে সেটা দেখেছেন শুভেন্দু অধিকারী। ফলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে শিল্পের অনুকূল একটা পরিস্থিতি তৈরি করার জন্য কি করা উচিত, কি করা উচিত নয়, সেটা মোক্ষম জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি বলছি অতীত থেকে শিক্ষা নিলেন তার মানে শতরূপাধি? না, এটা অতীত থেকে শিক্ষা তো ডেফিনেটলি সবাই নেওয়া উচিত, কিন্তু সেটা বড় কথা না। আজকে শুভময়দা আবার আমি অনেক ক্ষোভের মধ্যেও সেটা শুনলাম, যেটা আমার ভালো লাগলো, যে পুঁজি মতাদর্শ দেখে না। ঠিক কথা বলেছেন শুভময়দা, পুঁজি মতাদর্শ দেখে না, কিন্তু পুঁজি দেখে যে ল্যান্ড পাচ্ছি কিনা, পুঁজি দেখে যে ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছি কিনা, পুঁজি দেখে যে সেফটি সিকিউরিটি ল অ্যান্ড অর্ডার ঠিক আছে কিনা। এক্স্যাক্টলি সেই জিনিসটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল বোধহয় এটা অ্যানাউন্স করেছে ফ্লাক্স ফ্যাক্টরি থেকে। 1 নম্বর হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন পলিসি। তুমি জানো শুভ্র, আমাদের ম্যানিফেস্টোতে একেবারে 3টে জায়গা আমরা আইডেন্টিফাই করে দিয়েছি, রাঢ় বাংলা, ফলতা করিডোর এবং হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। এছাড়াও যদি এখানে আরও নন অ্যাগ্রেরিয়ান আরও যদি আইডেন্টিফাই করা যায়, সেইখানে ল্যান্ড তুলে দেওয়া হবে ইন্ডাস্ট্রিকে। মানে ইন্ডাস্ট্রি এসে ল্যান্ড আইডেন্টিফাই করে কিনতে পঞ্চায়েতের মধ্যে দিয়ে গিয়ে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে দিয়ে গিয়ে, যেটা মুখ্যমন্ত্রী বলছে যে একেবারে সব রকম রেড টেপ এসে উনি তুলে দেবেন। দ্বিতীয়ত উনি যেটা বলছেন, যেটা লক্ষ্য করার জিনিস, যে উনি ল্যান্ড কিনে দেবেন টু হু? রেল, টু বিএসএফ, মানে রেল বিকজ ইনফ্রাস্ট্রাকচারের জন্য, বিএসএফ বিকজ প্রোটেকশনের জন্য, আজকে বর্ডার সিকিউরিটির জন্য, ফেন্সিং এর জন্য বর্ডার অলরেডি তুলে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো লক্ষ্য করা দরকার এবং কমপ্লিটলি একটা ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি পলিসি আজকে নতুন মুখ্যমন্ত্রী তথা নতুন ইন্ডাস্ট্রি মিনিস্টার তাপস দা এটা খুব সুন্দর করে ধাপে ধাপে তৈরি করছে। আমি তোমাদের মাধ্যমে, আমার অনেক ইন্ডাস্ট্রিয়াল বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছে যে তোমরা এখনো ইন্ডাস্ট্রিয়াল পলিসি ফর্মুলেট করনি, একটু ধৈর্য ধরুন। 1.5 মাস হয়েছে, আমাদের 1.5 মাসও কমপ্লিট হয়নি, একটু ধৈর্য ধরুন। ইন্ডাস্ট্রি পলিসি তাপসদা অলরেডি বলেছে তৈরি হচ্ছে, এবং এই ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে অলরেডি মুখ্যমন্ত্রী তোমাদের স্ক্রিনেই বলেছে, মানে তোমরা যেটা এক্ষুনি দেখালে, 100 কোটি অ্যান্ড অ্যাবাভ, কোনো রকম কোনো লোকাল পারমিশন লাগবে না। এর থেকে ভালো ইন্ডাস্ট্রি পলিসি পশ্চিমবঙ্গ অন্তত কংগ্রেস আমলেও দেখা যায়নি বলে আমার মনে হয়। এই যে কন্টিনিউয়াসলি উনি বলছেন যে ল্যান্ড সিলিং পলিসি পাল্টে দেবে, আমাদের উদ্দেশ্যটা দেখুন, 1.5 মাসের মধ্যে আমরা অলরেডি নতুন ইন্ডাস্ট্রিকে ইনভাইট করছি। সেই তুলনায় তৃণমূল সরকার বা তার আগে সিপিএম সরকার আজকে, হ্যাঁ ঠিক আছে, একটা সিঙ্গুর করার একটা চেষ্টা করেছিল, সেটা ডাহা ফেল হয়েছিল বিভিন্ন কারণ, আমি সেটার মধ্যে ঢুকছি না, কিন্তু এক সেকেন্ড শুভময়দা, 2 সেকেন্ড আমাকে দিন। এই যে কন্টিনিউয়াসলি যে ইন্ডাস্ট্রির বিরোধিতা করা, ও ইন্ডাস্ট্রি হতে দেবে না, সিপিএমও করেছে, লেবার আর আমি বলছি ইন্ডাস্ট্রির ছবিটা কি রকম ছিল। আমি শুধু একটা তথ্য তুলে দিই, এই প্রশ্নটা রাজ্যসভায় দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য করেছিলেন যে কতগুলো কোম্পানি এখান থেকে পাত্তারি গুটিয়ে চলে গেছে। কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্টার যে তথ্য দিয়েছিল 14 বছরে 6,688, এতগুলো কোম্পানি রাজ্য থেকে ঠিকানা গুটিয়ে অন্যত্র চলে গেছে। দ্রুত শুভময় মৈত্র। একেবারেই শতরূপাধি যে নতুন দিনের স্বপ্ন দেখিয়েছেন আমরা প্রত্যেকে দেখছি, এবং সত্যিই তো যে বিজেপি তৃণমূলের মানুষরা জানেন কিভাবে সিঙ্গুর নন্দীগ্রাম তুলে দিতে হয়, এবং তৃণমূল রাজত্বের বড় সময় ধরে তারা সেটা খুব কাছ থেকে দেখেছেন, তারা ভুল ত্রুটি খুব তাড়াতাড়ি মেটাতে পারবেন, কারণ খাতায় অঙ্কে কি ভুল করেছেন সেই ভুলগুলো একদম সিপিএম এর ভুলগুলোও তারা দেখেছেন, ফলে তারা সেই ভুলগুলো শুধরোবেন। আর দ্বিতীয়, শুভেন্দুবাবু 100 কোটির যে কথাটা বলেছেন, উনি তো জানেন তৃণমূলের কত নেতার কাছে 100 কোটির বেশি আছে, ফলে পশ্চিমবঙ্গে লগ্নি করার জন্য আমার মনে হয় ব্যবসা করতে আসার মানুষের অভাব হবে না। 100 কোটির ওপরে প্রচুর তৃণমূল নেতা এসে পশ্চিমবঙ্গে নতুন শিল্প তৈরি করতে যাবেন এবং ছাড়ও পাবেন। আমি শুধু এইটা বলছি যে কিছুক্ষণ আগে বলছিলেন না যে পুঁজি কি কি দেখে, পুঁজি কি কি দেখে না। আমি বলছি ছবিটা যদি এইরকম হয়, কোনো পুঁজি এসে যদি এইটা দেখে যে ইনফোসিসের 2nd ক্যাম্পাসে উদ্বোধন করছেন তৎকালীন মুখ্যমন্ত্রী এবং শওকত মোল্লাকে দায়িত্ব দিচ্ছেন এটা নিশ্চিত করার জন্য যাতে তোলাবাজি না হয়, পুঁজি কি খুব বেশি উৎসাহিত হওয়ার জায়গা রয়েছে মনিদা? না, আমি একটা কথা বলছি, দেখুন এই যে সিঙ্গুর নিয়ে কথা হচ্ছে, তো সিঙ্গুর নিয়ে যখন মানে ব্যাপারটা হলো তখন দেখলাম যে মমতা ব্যানার্জি ধর্নায় বসলেন এবং সেখানে রাজনাথ সিং এলেন এবং বিজেপি পুরো সাপোর্ট করলেন, ঠিক আন্দোলন করছেন। নন্দীগ্রামের আন্দোলন আজকেও শুভেন্দু অধিকারী বলেন যে ওটা আমার আন্দোলন ছিল, পুরো ক্রেডিটটা তার। তাহলে সেই আন্দোলনগুলো কি ভুল ছিল? যদি ভুল হয় তাহলে ভুলটা মেনে নেওয়া উচিত।
আমার কথা হচ্ছে যে এই ধরনের যদি হয়, এই যে ল্যান্ডের কথা বলছে সৌময়, এই যে ল্যান্ডের কথা বলছে না যে সরকার কিনে নেবে, সরকার কিনে নিয়ে তারপরে দেবে, আমি বলছি 1894-এর যে ল্যান্ড অ্যাকুইজিশন একটা যেটা আছে, সেখানে কি আছে, যদি কোনো জমি নেয় তার একটা অবজেকশন আছে, মানে কোনো জায়গায় তিনি অবজেকশন দিতে পারেন কেন দেবো কেন দেবো না। আমি সরকার থেকে যদি জমি কিনে নেওয়া হয়, এমনি পাবলিকের থেকেই তো জমি কিনবে, তাহলে তার কি কোনো অবজেকশন দেওয়ার বা তার সে দেবে কি দেবে না এরকম কোনো পাওয়ারই থাকবে না। মানে সরকার চাইলো এই জমিটা আমি নেব, তার মানে যার জমি তার কোনো আর ক্ষমতা থাকবে না, তিনি নিয়ে নেবেন। এই জায়গাটা পরিষ্কার হতে হবে। যার জন্যই তো ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট হয়েছে, যে তার জন্য নোটিফিকেশন হবে, নোটিশ সার্ভ হবে, অবজেকশন হবে, তারপরে হিয়ারিং হবে। তারপরে যখন সিঙ্গুরের মামলা যখন সুপ্রিম কোর্টে গেল, তখন কিন্তু মডিফাই করে ফেয়ার কম্পেনসেশন অ্যাক্ট এলো, যে অ্যাকুইজিশনে যে টাকাটা দিত তার ডাবল দিতে হবে, তাদেরকে চাকরি দিতে হবে, রিহ্যাবিলিটেশন দিতে হবে। আমি বলছি আইনজীবী হিসাবে মণিশঙ্কর চট্টোপাধ্যায় আইনি দিকটা তুলে ধরছেন, উত্তরের জন্য আরেকজন আইনজীবীর কাছে আমাকে আসতে হবে। জিনিস হচ্ছে, শিল্পে যদি তোলাবাজি থাকে, জোর জুলুম থাকে, তাহলে সেই শিল্প এবং সেই রাজ্য এগিয়ে যেতে পারে না, কখনোই এগিয়ে যেতে পারে না। এটা একটা খুব ভালো জায়গা, যে জায়গাতে আটকাচ্ছিল পঞ্চায়েত বলুন, মিউনিসিপ্যালিটি বলুন, যে 100 কোটি হলে সেই শিল্পপতির একদম সরাসরি হবে এবং আমরা জমি কিনে দেবো। আর আরেকটা জিনিস হচ্ছে বারবার, যে সিঙ্গুর তো সত্যিই তো তাই, সিঙ্গুরের পাশ দিয়ে গেলে প্রত্যেকটা মানুষ কান্নায় ভেঙে পড়ে। সে জায়গায় যেটা তৈরি হতো, আজকে যারা তাড়িয়ে দিয়েছেন সেই জায়গার থেকে, সেখানে আসবে কি করে? অনেক মৌ স্বাক্ষর হতো এই 15টা বছর, কিন্তু মৌ বনে মধু ঝরতো না, মধুগুলো সব বাইরে চলে যেত। সেই জায়গার থেকে ওরকম লোককে, মানুষকে দেখানো হতো যে শিল্প আসবে, কিন্তু সে শিল্প আর কোনোদিন আসেনি। যেখানে বেকার অবস্থায় বহু ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি বলছি সেই মৌ থেকে, সেই মৌবন থেকে মধু আহরণের একটা সুযোগ তৈরি হচ্ছে বলে অনেকে মনে করছেন। নিঃসন্দেহে কালকের বৈঠকের দিকে, মন্ত্রীগোষ্ঠীর যে বৈঠক, সেখানের দিকে আমাদের নজর থাকবে। একটা সময় ছিল 50-60-এর দশকে দেশের মোট জিডিপির প্রায় 11% এই রাজ্য থেকে যেত, মানে 3টে লিডিং স্টেটের মধ্যে একটা ছিল পশ্চিমবঙ্গ। প্রশ্ন হচ্ছে, সেই দিন কি বিজেপি সরকার ফেরাবে? আমার তো মনে হচ্ছে আমাদের উদ্দেশ্য তাই, আমরা তো সেইভাবেই আমাদের ম্যানিফেস্টো তৈরি করেছি, এবং সদ্য মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন এবং ইন্ডাস্ট্রি মিনিস্টারও যেটা বললেন সেটাই দাঁড়াচ্ছে। আমি শুধু আর একটা এক্সট্রা কথা বলতে চাই, যে ল্যান্ড অ্যাকুইজিশন পলিসি নিয়ে মণিশঙ্কর বাবুর আগে থেকেই এত উদ্গ্রীবনা। ল্যান্ড ডিসপ্লেসড অ্যালাউয়েন্স বলে একটা হয়, যেখানে ল্যান্ড যদি অন্য কারোর কাছ থেকে নিয়ে নেওয়া হয় গভর্নমেন্ট, সেটাকে বা যে ইন্ডাস্ট্রি ঢুকছে সেটা ল্যান্ড ডিসপ্লেস একটা অ্যালাউয়েন্স দেওয়া হয়, মানে তাদের সারা জীবনের মতন তাদের পেনশন, তাদের চাকরি, তাদের একটা আলাদা পলিসি আছে, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে অ্যাগ্রেরিয়ান ল্যান্ড আমরা নেবো না, কোনো মতেই নেবো না। অ্যাগ্রিকালচারকে নষ্ট করে ইন্ডাস্ট্রি, সেই পলিসি পশ্চিমবঙ্গ সরকারের নয়। তৃতীয়ত, সিএসআর এর মধ্যে 15%, এটা মাননীয় রাজ্য সভাপতি অ্যানাউন্স করেছিলেন, যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে 15% এই নতুন ইন্ডাস্ট্রি যে ঢুকছে তাকে নিঃসন্দেহে আমি বলছি, বিজেপি সরকার আশা জাগাচ্ছে, আশা জাগালে তো শুধু হবে না, সেই আশা পূরণটাও করতে হবে। নিঃসন্দেহে আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত, কিন্তু তৃণমূলের কি হবে? কারণ তৃণমূল এই মুহূর্তে একেবারে ছত্রখানা অবস্থা, মেচেদায় গিয়ে তা নিয়ে কটাক্ষ করেছেন আজকে মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।